নমস্কার। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কি। হ্যাঁ, খুব কঠিন একটা জিনিস। আমরা আরআরবি এনটিপিসির জন্যে জিকে সাজেশন করব। কিন্তু এমনভাবে টপিকগুলোকে আমাদের সাজেশনের মধ্যে রাখতে হবে যে যেখান থেকেই প্রশ্ন আসুক যেন আমার কমন থাকে। এটা কি সম্ভব? জিকে কখনো সাজেশন করা সম্ভব? হ্যাঁ, আমি কিন্তু হিস্ট্রি জিওগ্রাফির কথা বলছি না। ট্র্যাডিশনাল জিকে আজকে এখানে যে টপিকগুলো তোমাদেরকে দেখাবো, সেই টপিকের বাইরে মনে হয় না কোনো প্রশ্ন পড়বে। তাই তোমরা যদি সেই টপিকটা বা সেই টপিকগুলো ভালো করে একটু পরীক্ষার আগে দেখে যাও, তাহলে আশা করা যায় ট্র্যাডিশনাল জিকের কোনো প্রশ্ন বা ট্র্যাডিশনাল জিকের কোনো টপিক থেকে কোনো কোশ্চেন তোমাদের আটকাবার কথা নয়। তাহলে চলো আমরা দেখে নিই। কিন্তু তার আগে এখানে আমাদের যে সমস্ত কোর্সগুলো চলছে এক ঝলক একটু দেখে নেব। টার্গেট ব্যাচ WBCS প্রিলিমস 2024, উত্তরণ ব্যাচ SSC ফাউন্ডেশন 2.0, সাকশম 2.0 যেটা WBCS প্রিলিমস এবং মেন্স 2025-26, দুরন্ত এক্সপ্রেস 2.0 RRB NTPC CBT 1 CBT 2, PSC মিসলেনিয়াস 2023 মেন্স এবং সর্বোপরি যে ব্যাচটার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের অপরাজিত 2.0। ওকে, এই যে ব্যাচটা, এই ব্যাচটার মধ্যে কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দুটো বলতে পারো সেগমেন্টেই কিন্তু কাভার আপ পাচ্ছি। আমরা রাজ্য সরকারের সর্বোচ্চ পরীক্ষা যেমন WBCS এরও কাভার আপ আমরা এখান থেকে পাবো। এছাড়া ওয়ান ডে এক্সাম যেগুলো আছে প্রত্যেকটাই, অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস, যাবতীয় কলকাতা পুলিশ, SI যা বেরোবে সব আমরা কিন্তু এখান থেকে কাভার আপ পাবো। তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের SSC CGL, CHSL, রেলের বিভিন্ন পরীক্ষা বা বলতে পারো ফুড SI পরীক্ষা যাই বেরোক না কেন আমরা কাভার আপ পাবো শুধুমাত্র এই মহাপ্যাকে। এবং এই মহাপ্যাকটা 3টে পিরিয়ডে আসছে, ভ্যালিডিটি পিরিয়ড রেসপেক্টে। তুমি 1 বছরের পরিপ্রেক্ষিতে নিতে পারো, তুমি 1.5 বছরের পরিপ্রেক্ষিতে নিতে পারো, তুমি 2 বছরের পরিপ্রেক্ষিতে নিতে পারো। যার যেমন খুশি সে সেমনভাবে কোর্স পারচেস করে দেরি না করে অবশ্যই কিন্তু জয়েন করো ক্লাসে এবং নিজের পড়াশুনোকে আরো বেশি করে বুস্ট আপ করো। তাহলে চলো শুরু করে যাক আজকের আমাদের সেই একটা কি বলবো, মানে এমন একটা জিনিসের সাজেশন আমরা করতে চলেছি যেটার সাজেশন করার জন্য বিশাল সাহসের দরকার। তো সেই সাহসটা আমি নিয়ে এসেছি তোমাদের জন্যই, তোমাদের প্রচুর ডিমান্ডের জন্য যে জিকে এত পড়া যাচ্ছে না, তো জিকে কে যদি একটু সাজেস্ট করে দেওয়া যায় তাহলে একটু সুবিধা হয়। তো সেটাকে মাথায় রেখেই বলতে পারো সাজেশন করা। তো চলো দেখে নিই। তো যে যে টপিকগুলো জিকে সিএতে আমাদের দেখে যেতেই হবে, তো তার আগে অবশ্যই আমরা আরেকবার একটুখানি দেখে নেব যে আরআরবি এনটিপিসি CBT 1 এবং CBT 2 এর যে এক্সাম প্যাটার্নটা কি। CBT 1 এ যদি আমরা দেখি জেনারেল অ্যাওয়ারনেস থেকে তুমি প্রশ্ন পাবে। এখানে কিন্তু জিকে বলেনি, বলেছে জেনারেল অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কিন্তু এখানে জিকের প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু কম্বাইন আকারে থাকবে। 40টা প্রশ্ন 40 নাম্বার, ম্যাথামেটিক্স থাকবে 30টা প্রশ্ন 30 নাম্বার, জিআই বা রিজনিং থাকবে 30টা প্রশ্ন 30 নাম্বার, টোটাল মার্কস 100। নেগেটিভ মার্কস যদি আমরা দেখি 3:1। ওকে, নেগেটিভ কিন্তু আছে, অর্থাৎ টায়ার 1 যেটা তাতে নেগেটিভ আছে। টায়ার 2তে কি নেগেটিভ আছে চলো দেখে নিই। একদম ঠিক, টায়ার 2 যদি আমরা দেখি সেখানে কিন্তু CBT 2তেও নেগেটিভ মার্কস কিন্তু কত না 3:1। এখানে একটু বেড়েছে জিএস, যেটা কিনা CBT 1 এ 40 ছিল সেটা বেড়ে 50 হয়েছে। ম্যাথামেটিক্স 30 থেকে 5 বেড়ে 35 হয়েছে। জিআই 30 থেকে 5 বেড়ে 35 হয়েছে। টোটাল 120 নাম্বার। কিন্তু সময় কি বেড়েছে না, সময় কিন্তু বাড়েনি। তাহলে এটাও কিন্তু মনে রাখবে 90 মিনিটের পরীক্ষা, এবং CBT 1 যেটা সেটাও কিন্তু মনে রাখবে কি না 90 মিনিটের পরীক্ষা। মানে পুরোটাই বলতে পারো কি না সময়ের খেলা, ক্যালকুলেশন, জাস্ট সময়ের সঙ্গে তোমার যুদ্ধ যাকে বলা হয়। তার জন্য কি দরকার? প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তবেই তুমি এই টাইমের মধ্যে কিন্তু এই সেগমেন্টটাকে রিচ করতে পারবে। ওকে, আর রেলের পরীক্ষাই হোক বা যে কোনো পরীক্ষাই হোক স্টেজে মেকআপ দেওয়া যায় না। তাই পরীক্ষা 1 মাস আগে থেকে যদি আমি প্রিপারেশন নিই তাহলে মনে হয় ব্যাপারটা খুব জটিল হয়ে যাবে। তো এই সমস্ত পরীক্ষায় পাস করতে গেলে খুব ভালো প্রিপারেশন দরকার। পরীক্ষাটা কম্পিউটার বেসড পরীক্ষা, তাই অবশ্যই প্র্যাকটিসটা যেটা করা দরকার সেটা অনলাইন প্র্যাকটিস করার দরকার। এবং অনলাইনে প্র্যাকটিসের জন্যই কিন্তু আমাদের WBPSC ওয়ালা চ্যানেলের তরফ থেকে কি না কোর্স আছে। সেই কোর্সগুলো তোমরা যদি করো তাহলে আশা করি তোমাদের প্র্যাকটিসও হবে, পড়াও হবে এবং জিকে বা অন্যান্য সাবজেক্টের ডেভেলপমেন্টও হবে। চলো এবার একটু দেখে নিই যে যে টপিকগুলো আমাকে পড়তেই হবে। তো প্রথম যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা কি না, সেটা হচ্ছে আমাদের SSCর পরীক্ষার বা রেলের পরীক্ষার একটা কমন চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে আর্ট অ্যান্ড কালচার।
ওকে, এই আর্ট অ্যান্ড কালচারের মধ্যে কিন্তু অনেক সাবচ্যাপ্টার ঢুকে আছে। আর্ট অ্যান্ড কালচার দেখতে ছোট্ট একটুখানি নাম, এর মধ্যে তোমাকে পড়তে হবে কি কি দেখে নাও। ক্লাসিক্যাল ড্যান্স, ঘরানা, ফোক ড্যান্স, ফোক মিউজিক, ফেস্টিভ্যাল ফেয়ার, টেম্পল আর্কিটেকচার, ইনস্ট্রুমেন্টালিস্ট, পেন্টিং পেন্টার। তার মানে হিসেব মতো যদি আমি দেখি প্রায় 8খানা টপিক, 8টা টপিক তোমাকে কভার করতে হবে কিসের মধ্যে না এই আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। তাহলে কি কি বললাম? ক্লাসিক্যাল ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্সের একদম টপ টু বটম, ওকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন যেটা হয়েছে টোটাল কটা, কারা বলতে পারে, কারা ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দিতে পারে, ভারতবর্ষের কোন কোন রাজ্যে কি কি ক্লাসিক্যাল ড্যান্স আছে, তাদের এক্সপার্টের নাম কি কি, আগে নাম কি ছিল, পরে নাম কি হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং ডেটা তোমাকে পড়তে হবে ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে। ফোক ড্যান্সের মধ্যে তোমাকে কি পড়তে হবে? সহজ করে বললে কোন ফোক ড্যান্সটা কোন রাজ্যের ফোক ড্যান্স, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, স্টেট ওয়াইজ বিভিন্ন রাজ্যের ডিফারেন্ট ডিফারেন্ট ফোক ড্যান্স আছে। ফোক মিউজিক, ড্যান্স এবং মিউজিকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা ফোক মিউজিকের রেসপেক্টে আলাদা পার্টে পড়ি, ফোক ড্যান্সের রেসপেক্টে আলাদা পার্টে পড়ি। খেয়াল রাখবে প্রত্যেকটা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের কিছু ইন্ডিভিজুয়াল ফোক মিউজিক আছে, আবার ড্যান্সও তুমি যদি দেখো ইন্ডিভিজুয়াল ফোক ড্যান্স আছে, দুটো আলাদা সেগমেন্ট। ফেস্টিভ্যাল ফেয়ার নতুন করে বলার কিছু নেই, আমাদের প্রত্যেকটা রাজ্য এবং ইউটির নিজস্ব কিছু ফেস্টিভ্যাল আছে, তো সেই ইন্ডিভিজুয়াল স্টেটের বা গুরুত্বপূর্ণ স্টেটগুলোর যে ফেস্টিভ্যাল, যেগুলো খুব কমন ফেস্টিভ্যাল আমাকে ভারতবর্ষে থাকতে গেলে জানতেই হবে, সেই ফেস্টিভ্যালের নাম এবং তাদের লোকেশন অবশ্যই পড়তে হবে। টেম্পল আর্কিটেকচার, এটা খুব ইম্পর্টেন্ট, টেম্পল আর্কিটেকচার। ওকে, নর্থ ইন্ডিয়ার টেম্পল আর্কিটেকচার স্টাইলটাকে কি বলা হয়, সাউথ ইন্ডিয়ার টেম্পল আর্কিটেকচার স্টাইলটাকে কি বলা হয়, কোন আমলে বা কোন রাজাদের আমলে বা কোন বলতে পারো রাজবংশের আমলে কোন টেম্পলটা তৈরি হয়েছে, কে নির্মাণ করেছে, বৈশিষ্ট্য কি আছে, বা একটা টেম্পল আর্কিটেকচারকে তুমি কিভাবে ডিফাইন করবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত ইনফরমেশন তোমাকে পড়তে হবে এই টপিকের মধ্যে। ইনস্ট্রুমেন্টালিস্ট, এটা খুব সহজ টপিক, কে কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত হয়, বাজাতো অথবা এখনো বলতে পারো কন্টিনিউশন করছে, ওকে, সেই রেসপেক্টে হচ্ছে ইনস্ট্রুমেন্টালিস্ট। পেন্টিং পেন্টার খুব ইম্পর্টেন্ট টপিক, ভারতবর্ষের মেজর কিছু স্টেট আছে যাদের স্পেসিফিক কিছু পেন্টিং আমরা দেখতে পাই, যেমন ধরো বিহারের মধুবনী পেন্টিং, মধুবনী পেন্টিং বললেই বিহারের, তাই না? আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কি না কালীঘাট পটুয়ার যেটা আমরা বলে থাকি অন্যতম পেন্টিং। এছাড়াও যদি তোমাকে বলা হয় মুরাল পেন্টিং বলতে গেলে কি বুঝি, ভারতবর্ষের কোন কোন জায়গায় আমরা এটা দেখতে পাই, বাইরের উৎপত্তি কোথায়, ওকে, বা প্রথম যদি বলা হয় আমরা কেভ পেন্টিংটা কোথায় দেখতে পেয়েছি, এই ধরনের যাবতীয় ইনফরমেশন নিয়ে হচ্ছে এই পেন্টিং পেন্টার। ঘরানা, তো এই যে ধরো ক্লাসিক্যাল ড্যান্সই বলো বা ইনস্ট্রুমেন্টালিস্টই বলো, এই যে টপিক দুটো যখন আমরা কভার আপ করছি বা পড়ছি, তার সঙ্গে আমাকে অবশ্যই জেনে রাখতে হবে ঘরানা। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যখন আমরা বাজানো শিখি ছোটবেলা থেকে, তো আমরা পার্টিকুলার যে কোনো একটা ঘরানাকে মেনটেন করে শিখি। তো ঘরানাটা কি, কোথা থেকে এটার উৎপত্তি, ভারতীয় ক্লাসিক্যাল বা ভোকাল মিউজিকে এর অবদান কতটা, ইত্যাদি নিয়ে বলতে পারো এই টপিকটার নাম হচ্ছে ঘরানা। ওকে, তাহলে এই গেল আমার আর্ট অ্যান্ড কালচারের টপিক, যেটা কিনা টোটাল 8টা টপিক নিয়ে রয়েছে। এই 8টা টপিক তোমাকে কিন্তু পড়ে রাখতে হবে ফর আপকামিং রেল এক্সাম। তাহলে কি স্যার এখানেই শেষ, আর কি আছে? আরে আছে রে ভাই, আছে। দেখো তোমাদের ডিমান্ডের টপিক নিয়ে এসেছি, তাহলে তো অবশ্যই সেই জায়গাগুলোকে তো মানে আমাকে কভার আপ করতে হবে, দেখাতে হবে যে এই জায়গাগুলো পড়তে হবে। যেমন ধরো বুকস অ্যান্ড অথার্স, বলে স্যার এটা আবার কি টপিক? বুকস অ্যান্ড অথার্স তো সোজা টপিক, তাই না? লাস্ট 1 বছরের মধ্যে যে সমস্ত বইগুলো পাবলিশড হয়েছে তাদের মধ্যে থেকে যারা খুব বিখ্যাত অথার সেই নামগুলো পড়ে নিলেই বুকস অ্যান্ড অথার্স কমপ্লিট। ঠিক বলেছো, ওটা একটা প্যারামিটার। ওকে, একটা প্যারামিটার। কোন প্যারামিটার? না সেটা বলতে পারো কি না রিসেন্ট বুকসের প্যারামিটার। আমি যদি বুকস অ্যান্ড অথার্সটাকে প্যারামিটার ওয়াইজ ভাগ করি, তাহলে আমাকে দেখে যেতে হবে রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স, হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স, অর্থশাস্ত্র কার লেখা, রাজতরঙ্গিনী কার লেখা, এই পার্টটার জন্য হিস্টোরিক্যাল। অটোবায়োগ্রাফি, কিছু বিখ্যাত পার্সোনালিটি, সেটা ক্রিকেটার, পলিটিশিয়ান, সাধারণ লোকও হতে পারে, তাদের আত্মজীবনী রিলিজ করছে নতুন নতুন, যেমন ধরো আমাদের রবিচন্দ্রন অশ্বিনের অটোবায়োগ্রাফি রিলিজ হয়েছে, রাইট? আবার কিছু পুরনো দিনের বলতে পারো যারা ফেমাস প্লেয়ার আছে বিভিন্ন সেগমেন্টে, তাদের অটোবায়োগ্রাফি। আমাকে বললো শাহিদ আফ্রিদির অটোবায়োগ্রাফিটার নাম কি, বলতেই পারে, তাই না? তাহলে সেই জন্য টপিকটা হচ্ছে অটোবায়োগ্রাফি। ট্র্যাডিশনাল বুক, এটার কোনো শুরু বা কোনো শেষ নেই, সেই আপ টু মানে কি বলবো, তো আমি যদি খুব কম টাইম পিরিয়ড ধরি, তাহলে আমাদের 1947 থেকে আপ টু বলতে পারো এই 2024 পর্যন্ত ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে সমস্ত বইগুলো খুব ফেমাস হয়েছে,
ওকে, যে নামগুলো আমরা বলতে পারো চোখ ফেরালেই হয়তো দেখতে পাই সে নামগুলো, সেই নামের অথর এবং বইয়ের নাম আমাদের একটু মনে রাখতে হবে। কোন টপিকের মধ্যে? এই ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথার্সের মধ্যে। পড়ে থাকলো কোনটা? বুকস রিটেন বাই কিং। কিছু কিছু রাজাদের নিজস্ব কিছু অটোবায়োগ্রাফি আছে বা কিছু বই তারা নিজেরা লিখেছেন, তাহলে কার কোনটা লেখা, এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন আসে। খুব সহজ করে বলতে গেলে কি না, বাবর নামা বা তুজুকি বাবরই কার লেখা, তাই না? রাজা বাবর, তাই না? তো সেই রেসপেক্টে হচ্ছে কি না বুকস রিটেন বাই কিং। এটা গেল বুকস অ্যান্ড আদার্স এর প্যারামিটার। স্যার দুটো তো হয়ে গেল, আমরা আর্ট অ্যান্ড কালচার পেয়ে গেলাম, বুকস অ্যান্ড আদার্স পেয়ে গেলাম। আর কি আছে? আছে ভাই, কিছু করার নেই। কি করতে হবে বলো? দেখো, এবার হচ্ছে কিনা সায়েন্স। স্যার এটা তো সায়েন্সের পার্ট। হ্যাঁ, একদমই ঠিক, সায়েন্সেরই পার্ট এটা। সায়েন্সের বলতে পারো একদম বেসিক জিকে, যেটা তোমাকে জানতেই হবে, যার মধ্যে থাকছে কি সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, কোন যন্ত্রের সাহায্যে কি মেজারমেন্ট করা হয়, খুব কমন কোশ্চেন, ইজি ইজি প্রশ্ন থাকে এখান থেকে। আর সায়েন্টিফিক ব্রাঞ্চেস অ্যান্ড স্টাডি, বিভিন্ন সায়েন্টিফিক ব্রাঞ্চেসকে একসাথে এক কথায় কি বলা হয়? যেমন ধরো তোমাকে যদি বলি স্টাডি অফ রক, এক কথায় কি বলা হয়? স্টাডি অফ মুন, এক কথায় কি বলা হয়? স্টাডি অফ সান, এক কথায় কি বলা হয়? সেই টপিকটার নাম হচ্ছে কি সায়েন্টিফিক ব্রাঞ্চেস অ্যান্ড স্টাডিজ। এছাড়া থাকছে কি ইনভেনশন ইনভেন্টর, সেটা মডার্ন ইনভেনশন ইনভেন্টর হতে পারে, সেটা পুরনো ইনভেনশন ইনভেন্টর হতে পারে, সায়েন্টিফিকও হতে পারে, নর্মালও হতে পারে। তোমাকে আবিষ্কারকের মধ্যে নর্মাল জিজ্ঞেস করতে পারে যে ভাই ফেসবুক কে আবিষ্কার করেছে, বা হোয়াটসঅ্যাপ কে চালু করেছে, ইউটিউব কত সাল থেকে চালু হয়েছে, এই টাইপের প্রশ্ন তুমি ফেস করতে পারো মডার্নের রেসপেক্টে। আবার সেই পুরোনো দিনে যদি বলা হয় এরোপ্লেন কে চালু করেছে, ডিজেল ইঞ্জিন কার আবিষ্কার, ফাউন্টেন পেন কার আবিষ্কার, এগুলো সেই পুরোনো দিনে। তাই দুটোকে কম্বিনেশন করে তোমাকে পড়তে হবে এই টপিকের রেসপেক্টে। টপিকটার নাম কি না ইনভেনশন ইনভেন্টর। এরপরে যে টপিকটা দেখতেই হবে যেটা হচ্ছে স্পোর্টস, এটা আমাদের খুব ফেভারিট একটা জায়গা। তো স্পোর্টসের তো কারেন্ট ইনফরমেশন পড়ছি, তাই না? সৈয়দ মুস্তাক আলী টি20 টুর্নামেন্ট কে জিতলো, ওদিকে গ্র্যান্ড স্ল্যাম কে জিতলো, ওদিকে কে স্পোর্টস থেকে রিটায়ারমেন্ট নিল, তাই না? এগুলো তো লেটেস্ট পড়ছি। হ্যাঁ অবশ্যই, সেটা তো কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টের মধ্যে যাচ্ছে। কিন্তু ট্র্যাডিশনালের পার্টের মধ্যে কি পড়তে হবে? ট্র্যাডিশনালের পার্টের মধ্যে পড়তে হবে স্পোর্টস ওরিয়েন্টেড। ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয়, কোনটা কি পুরস্কার, নাম কি, বা কত সাল থেকে চালু হয়েছে। স্পোর্টস পার্সোনালিটি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যারা উঠতি, তারাও বলতে পারো এই টপিকের মধ্যে চলে আসবে, ফেমাস পার্সন যারা। ওকে, তারপর স্পোর্টস টার্মিনোলজি, কোন খেলার সঙ্গে কোন টার্মটা যুক্ত। শাটল কক একটা টার্ম, এটা কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করলো, তোমাকে বললো বুলি, ক্যাডি, পুট, তাই না? তারপর ধরো গ্যাম্বিট, তারপর ধরো তোমার চেকমেট, অলরেডি এসে গেছে চেকমেট পরীক্ষায়, আমরা দেখতে পেয়েছি, ক্লার্কশিপ পরীক্ষাতেই যতদূর সম্ভব ছিল। তো যাই হোক, তো টপিকটার নাম কি স্পোর্টস টার্মিনোলজি, মানে হচ্ছে বিভিন্ন খেলা এবং তার সঙ্গে যে সমস্ত শব্দগুলো খুব ফেমাস শব্দগুলো যুক্ত, সেগুলো নিয়ে হচ্ছে টপিকটা। এছাড়া বিভিন্ন খেলা এবং তার সঙ্গে যে সমস্ত কাপ বা ট্রফিগুলো আছে, তাই না? আমাকে জিজ্ঞেস করতে পারে কি না, আমাকে হয়তো বললো বেটন কাপ, এটা কোন খেলার সঙ্গে যুক্ত। আমাকে হয়তো বললো ধরে নাও কি বলে জানো, উইম্বলডন, এটা কোন খেলার সঙ্গে যুক্ত। এইভাবে আমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে, বা আবার সাল দিয়েও জিজ্ঞেস করতে পারে যে ভাই লন টেনিসের সব থেকে পুরনো টুর্নামেন্টের নাম কি, বা আমাকে বললো উইম্বলডন কত সাল থেকে চালু হয়েছে। এইভাবেও পরীক্ষায় প্রশ্ন করতে পারে। ইম্পর্টেন্ট স্পোর্টস স্টেডিয়াম, ইন্ডিয়ার রেসপেক্টে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্টেডিয়ামগুলো রয়েছে, কোথায় আছে, কি নাম, কি খেলা হয়। আর পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়ামটার নাম কোথায় আছে, ইন্ডিয়ার সব থেকে বড় স্টেডিয়ামটার নাম, ইন্ডিয়ার সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটার নাম, ইন্ডিয়ার সব থেকে বড় ফুটবল স্টেডিয়ামটার নাম, ইন্ডিয়ার সব থেকে বড় হকি স্টেডিয়াম নাম, এই সমস্ত স্টেডিয়ামের নাম, লোকেশন কোথায় কি আছে না আছে নিয়ে হচ্ছে এই টপিকটা, যেটা হচ্ছে স্পোর্টস স্টেডিয়াম। আর কি ন্যাশনাল স্পোর্টস অফ ডিফারেন্ট কান্ট্রি, বিভিন্ন দেশের কি না জাতীয় খেলা। ভারতের জাতীয় খেলা কি, পাকিস্তানের কি, বাংলাদেশের কি, ভুটানের কি, নেপালের কি, এইভাবে আফগানিস্তানের কি, আমাকে এগুলো পড়ে রাখতে হবে এই স্পোর্টস টপিকটার আন্ডারে। তাহলে মেন চ্যাপ্টার হচ্ছে স্পোর্টস, তার আন্ডারে প্যারামিটার করে আমাকে এগুলো একটু দেখে রাখতে হবে। চলে আসুন নেক্সট, প্রোটেক্টেড এরিয়া অফ ইন্ডিয়া, ভারতের সংরক্ষিত অঞ্চল। একটা না একটা প্রশ্ন তুমি আশা করতেই পারো, কিরকম? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাস হয়, বা বললো যে প্রজেক্ট টাইগার কত সালে চালু, বা প্রজেক্ট টাইগারকে রক্ষণাবেক্ষণ করে কারা, বা ভারতবর্ষে বাদ দিয়ে সারা মানে ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে এই মানে এই সংরক্ষিত অঞ্চলগুলোকে দেখাশুনো করে যে অর্গানাইজেশন, অর্থাৎ আইইউসিএন কত সালের প্রতিষ্ঠা, তার হেডকোয়ার্টার কোথায়। বা আমাকে জিজ্ঞেস করলো না প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়াতে কোনটা,
ইউনেস্কোর ম্যাবের আন্ডারে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, ইন্ডিয়াতে টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো আছে, বড় কোনটা, সব থেকে বড় কোনটা, টাইগার রিজার্ভ লেটেস্ট কোনটা হয়েছে, কতগুলো টাইগার রিজার্ভ আছে, সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা, আমাকে জিজ্ঞেস করলো কি না ন্যাশনাল পার্ক টোটাল কতগুলো আছে, লেটেস্ট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, স্যাংচুয়ারি টোটাল কতগুলো আছে, বার্ড স্যাংচুয়ারি যদি বলা হয় ভারতের প্রথম বার্ড স্যাংচুয়ারিটার নাম কি, পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্ট বার্ড স্যাংচুয়ারি কি কি আছে, তার সাথে হচ্ছে রামসার সাইট প্রথম কোনটা, বড় কোনটা, ছোট কোনটা, ভারত রামসার কনভেনশনে কবে যোগদান করে, তাই না, তোমার কি বলে জানো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডেটা কবে উদযাপন করি, এই সমস্ত তথ্য নিয়ে আমাদের টপিকটা চ্যাপ্টারটার নাম কি, প্রোটেক্টেড এরিয়াস অফ ইন্ডিয়া, যার আন্ডারে আমাকে সাব চ্যাপ্টার করে এই টপিকগুলো কভার আপ করতে হবে। তাহলে এখানে দেখো টোটাল তোমাকে কভার আপ করতে হবে কটা টপিক, 6টা হলো। নেক্সট ওয়ান দেখো, এগুলো ছাড়া যদি তুমি বলো এছাড়া আর কি কি টপিক আছে, এছাড়া টপিক বলতে কি কি আছে না, নিকনেম অফ পার্সন এবং প্লেস, অর্থাৎ জায়গার ডাকনাম, মানুষের ডাকনাম, তাই না। আমাকে যদি বলে ধরো সিটি অফ নবাব, তাহলে এটা জায়গার ডাকনাম। আবার আমাকে যদি বলে যে দেশ নায়ক, এটা কার ডাকনাম ছিল, তাহলে এটা লোকের ডাকনাম। তাই দুটো প্যারামিটার আলাদা, একটা নিকনেম অফ পার্সন আর নিকনেম অফ প্লেসেস। নেক্সট ওয়ান, কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, পরীক্ষার খুব কমন মানে একটা চ্যাপ্টার। যে কোনো দেশের একটা রাজধানীর নাম তুলে তোমাকে বলতে পারে যে এই রাজধানীটা কোন দেশের, বা অমুক দেশের রাজধানীটার নাম কি, বা অমুক দেশে যে কারেন্সি ইউজ করে কারেন্সিটার নাম কি। ফেমাস ট্রাইব, ভারতবর্ষে যে গুরুত্বপূর্ণ মানে আমরা বলতে পারি বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখতে পাই, বিভিন্ন উপজাতি এখানে বসবাস করে, তাহলে কোন উপজাতি পার্টিকুলারলি কোন সেগমেন্টে বসবাস করে, সেই উপজাতিদের কি কি ফেস্টিভ্যাল আছে, যেমন ধরো আমরা এই যে হর্নবিল ফেস্টিভ্যাল আমরা দেখতে পাই নাগাল্যান্ডে হয়, আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতেই পারে যে এই হর্নবিল ফেস্টিভ্যালটা পার্টিকুলারলি কোন উপজাতিরা উদযাপন করে বলে আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে, তাই না। তো এই ধরনের টপিকটা কভার আপ করতে হবে এই ফেমাস ট্রাইবের মধ্যে। রেলের পরীক্ষা দিচ্ছি, তার মানে ডেফিনেটলি আমাকে ইন্ডিয়ান রেলের সম্পর্কিত ইনফরমেশন জানতে হবে। সে স্টার্টিং পয়েন্ট থেকে 1853 থেকে আপ টু 2024 পর্যন্ত রেলের পর্যায়ক্রমে যে সমস্ত উন্নতিগুলো হয়েছে প্রত্যেকটার ইনফরমেশন আমাকে মনে রাখতে হবে। কিছুই নয়, আমাকে জিজ্ঞেস করলো হঠাৎ করে যে ভারতীয় রেলে কবে থেকে এসি বা এয়ার কন্ডিশন চালু হয়, বা এই যে আমরা কম্পিউটারাইজ টিকিট দেখতে পাই এটা চালু হয় কবে থেকে, বা রেল বাজেট প্রথম কত সালে হয়, বা প্রথম রেল বাজেট স্বাধীন ভারতে কে পেশ করে, এই সমস্ত প্রশ্ন ফেস করতে হতে পারে। অথবা আমাকে বলতে পারে কি না আর ইন্ডিয়ান রেলের টোটাল কতগুলো জোন আছে, বা লেটেস্ট জোনটার নাম কি, তার আন্ডারে কি কি ডিভিশন আছে, এই সমস্ত টপিক আমাকে ইন্ডিয়ান রেলের আন্ডারে কভার আপ করতে হবে, বা এই টপিকটার আন্ডারে কভার আপ করতে হবে। ফেমাস সাইট অফ ইন্ডিয়া, ভারতের কিছু দর্শনীয় স্থান, কোথায় কোনটা কি আছে, যে কোনো একটা জায়গার নাম দিয়ে বলতে পারে এই জায়গাটা ভারতবর্ষের কোন জায়গায় অবস্থিত বা কোন স্টেটে আছে। কিছুই নয়, তোমাকে বললো যে রাম মন্দির এটা ভারতবর্ষের কোন জায়গায় দেখতে পাই, 4টে স্টেটের নাম দিয়ে দিল, যার মধ্যে আনসার তোমার উত্তরপ্রদেশ। এইভাবে ফেমাস সাইটের নাম যেখানে যেখানে যা আছে দর্শনীয় সেটা। ইন্ডিয়া সুপারলেটিভ মানে হাইয়েস্ট, বিগেস্ট, লংগেস্ট, লার্জেস্ট, খুব কমন পরীক্ষায় আমরা দেখতেই পাই, বিশেষ করে বাঁধ দিয়ে পরীক্ষায় প্রশ্নই দেয়, তাই না, যে টলেস্ট ড্যাম কোনটা, বা ভাগীরথী এই ড্যামটা, তাই না, টলেস্ট ড্যাম এই যে যেমন ধরো ভাগীরথী নদীর উপরে আছে, নদীটার নাম দিয়ে তোমাকে জিজ্ঞেস করে যে কোন নদীর উপরে রয়েছে, রাইট, যে তেহেরি ড্যামটা কোন নদীর উপরে আছে। অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার ব্রিজ দিয়ে এখন পরীক্ষায় প্রশ্ন হচ্ছে যে সব থেকে উঁচু রেল ব্রিজ কোনটা, তাই না, দিতেই পারে আমাকে পরীক্ষায়। তাই এর জন্য হাইয়েস্ট, বিগেস্ট, লংগেস্ট, লার্জেস্ট এই যে টপিকটা বা যেটাকে সংক্ষেপে আমরা বলছি ইন্ডিয়া সুপারলেটিভ, এটা তোমাকে দেখে যেতে হবে। ইম্পর্টেন্ট, আজকের দিনে দাঁড়িয়ে কি ইউনাইটেড নেশন সম্পর্কে বেসিক ইনফরমেশন জানতেই হবে। হ্যাঁ আমি জানি তুমি জানো ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা কত সালে, বা ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়, কিন্তু এখানেই শেষ নয়। ইউনাইটেড নেশন কিভাবে পরিচালিত হয়, তার মেন উইংস কি কি আছে, ওকে, কি কি ভাষা ইউনাইটেড নেশনে ইউজ করা হয়, কতগুলো মেন ভাষা আছে, তারপর ধরো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর আন্ডারে এটা কত সালের প্রতিষ্ঠা, হেডকোয়ার্টার কোথায়, এই সমস্ত কিছু ইনফরমেশন আমাকে জানতে হবে ইউনাইটেড নেশন এই চ্যাপ্টারের আন্ডারে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন রাজারা হয় উপাধি নিয়েছে অথবা তাকে উপাধিতে সম্মানিত করা হয়েছে। পরমেশ্বর পরম ভট্টরাগ মহারাজা ধীরাজ, তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিল যে এই উপাধিটা কোন রাজা নিয়েছে, 4টে অপশন দিয়ে দিল, সেখান থেকে কারেক্ট আনসার তোমাকে বেছে নিতে হবে। খুব সহজ টপিক, বেশি পড়তে হয় না, লিমিটেড ইনফরমেশন ওর মধ্যে থেকেই আসে। টপিকটার নাম টাইটেল অফ দ্য কিং। এছাড়া ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া,
ভারতবর্ষে আমরা জানি যে অনেক রিসার্চ সেন্টার আছে, তাই না? সেই সমস্ত রিসার্চ সেন্টার বা ইনস্টিটিউটগুলোর নাম কি বা কোথায় আছে, লোকেশন দিয়ে প্রশ্ন হয়। আমাকে বললো পোট্যাটো রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় আছে, 4টে অপশন দিয়ে দিল। আমাকে বললো রোড রিসার্চ সেন্টারটা কোথায় আছে, আমাকে বললো রাইস রিসার্চ সেন্টারটা কোথায় আছে। প্রশ্ন দেয়, তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে এই টপিকটা কভার আপ হবে এটার আন্ডারে, ইম্পর্টেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তো এই হচ্ছে আমার জিকে টপিকগুলো আমাকে এইভাবে পড়ে যেতে হবে। তাহলে পড়ে থাকলো কোনটা? কারেন্ট অ্যাফেয়ার্স, তাই না? তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু আমাকে দেখে যেতে হবে লাস্ট অন্তত 1 থেকে 1.5 বছরের ইনফরমেশন। পরীক্ষা যেদিন হবে, তোমার এক্সাম ডেট যেদিন, সেদিন থেকে পিছনের দিকে অন্তত পক্ষে 1 থেকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়ে যেতে হবে। ক্লিয়ার? কোথায় পাবে তুমি 1-1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স? আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটার মধ্যে দেখবে প্রত্যেক মাসে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেওয়া হয়, এবং টেলিগ্রাম চ্যানেলে তার নোটসটাও প্রোভাইড করে দেওয়া হয়। তুমি সেখান থেকে নোটটা পেয়ে যাবে। প্লাস কি না, তুমি তোমার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয়ে যাচ্ছে। প্লাস তুমি যদি মনে করো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ডেলি প্র্যাকটিস করবে, তার জন্য আমাদের DCA মানে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা প্রত্যেক দিন হয় সোমবার থেকে আপ টু শনিবার পর্যন্ত। সোমবার থেকে শনিবার পর্যন্ত কি না সকালবেলা 8টা থেকে ক্লাস হয়। কোথায়? না WBPSC ওয়ালা ইউটিউব চ্যানেলে। ওকে, তুমি এটা সাবস্ক্রিপশন করে রাখবে, এটা ফ্রি সাবস্ক্রিপশন, নোটিফিকেশন বাটনটা অন রাখবে, এবং প্রত্যেকদিন সকালবেলা একদম মুখ ধুয়ে সকালবেলা গল্পের ক্লাসে চলে আসবে, যেখানে আমরা দেশের দশের খবর সম্পর্কে আলোচনা করি। ওকে, তাহলে মনে রাখবো কি না টোটাল 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। এবার 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্যারামিটার তুমি যদি বলো কি কি প্যারামিটার পড়তে হবে, তখন মনে রাখবে কি না অ্যাপয়েন্টমেন্টের রেসপেক্টে ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড দুটো, স্পোর্টস যাবতীয় খবর, রিসেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার যেগুলো দেওয়া হচ্ছে, রিসেন্ট ডেথ সম্প্রতি যে সমস্ত বিখ্যাত পার্সোনালিটি মারা যাচ্ছে, রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স সম্প্রতি যে বইগুলো নিউজে থাকছে, এছাড়া গভর্নমেন্ট নিউ স্কিম, সেটা যে কোনো রাজ্য সরকার লঞ্চ করুক বা তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করুক, যাই হোক না কেন, হলো। তাহলে নেক্সট হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ডেট সেই মাসের গুরুত্বপূর্ণ যে সমস্ত তারিখগুলো আছে সেটা হলো। এর সঙ্গে তোমার থাকবে কি না মিসলেনিয়াস ইনফরমেশন। এই টোটালটা নিয়ে তোমার বলতে পারো কি না মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি সিএ। বা তুমি যদি নিজে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তাহলে তুমি এই প্যারামিটারগুলো অবশ্যই কিন্তু দেখবে, এটা প্রত্যেক মাসের রেসপেক্টে দেখবে। আর এই ডেলি সিএ বা ডিসিএ তে আমাদের কি কি ধরনের ক্লাস হয়, ডিসিএ তে আমাদের যেটা হয় কি না, আমরা প্রত্যেক দিন যেটা করি যে ক্লাসের শেষে 3টে করে হোমওয়ার্ক দিই, প্রশ্ন করতে দিই। তোমরা যারা স্টুডেন্ট আছো তারা জানো যে তোমরা তোমাদের কমেন্ট সেকশনে গিয়ে ক্লাসের পরে এটা হোমওয়ার্কটা তোমরা জমা দাও। তাহলে প্রথমে কি আলোচনা হয়? প্রথমে আলোচনা হয় হোমওয়ার্ক ডিসকাস, এটা আলোচনা হয়। এরপরে কি না ইম্পর্টেন্ট ডেট, মানে আজকের তারিখটা গুরুত্ব কোথায়, এটা নিয়ে আলোচনা হয়। তারপর হচ্ছে কি না আমাদের নিউজপেপার হেডলাইন, এটা নিয়ে আলোচনা হয়। তারপর হচ্ছে আমার কি না ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, ডেসক্রিপটিভ সিএ, এটা নিয়ে আলোচনা হয়। তারপর হচ্ছে কি না প্র্যাকটিস সেট, সেখানে 10টা বা 15টা বা 20টা প্রশ্ন বলতে পারো আলোচনা হয়। তারপর আবার হোমওয়ার্ক দেওয়া হয় পরের দিনের ক্লাসের জন্য। এই টোটাল জিনিসটা প্রত্যেক দিনের রেসপেক্টে সোম থেকে শনিতে সকাল 8টার সময় আমাদের এই ক্লাসটাতে হয়। টাইমিং 8টা থেকে, কখনো 9:30 হতে পারে, কখনো 9টা 15-20 হতে পারে, আবার কখনো 10টাও হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার পড়ার শিডিউল বা এই হচ্ছে তোমার জিকে সিলেবাস। আশা করি এর বাইরে আর তোমার কোনো কিছু লাগবে বলে মনে হয় না। তুমি যদি এই জিনিসটাকে কন্টিনিউশন পদ্ধতিতে প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো, তাহলেই কিন্তু তোমার পরীক্ষায় কমন না পাওয়ার কিছু নেই। আর যদি তোমাদের কোনো টপিক মনে হয় যে এই টপিকটা বাদ গেল, এটাকে ইনক্লুড করতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি অবশ্যই সেটাকে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।